যে বাংলাদেশের টেক্সটাইল মানে অর্থনীতির যেটা মূল উৎস টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু শিফট করছে ভারতে প্রচুর। রাশিয়া কি এরকম কিছু করতে পারে? বাংলাদেশের কোনো অংশকে, টেরিটরিকে দখল করতে পারে, বা সেটাকে দাবি করতে পারে, বা কোনো সেক্টরকে প্রাইভেটাইজেশন করতে পারে, রাশিয়ার আন্ডারে নিতে পারে? এরকম টোটাল কিন্তু ভারতে কিন্তু $1.8 বিলিয়ন ঋণ কিন্তু বাংলাদেশকে পরিশোধ করতে হবে ইউনুস সরকারকে। এবার দেখার বিষয় ইউনুস সরকার কী করে। তো আজকে লোডশেডিংয়ের জন্য লাইটের কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই, জানলার পাশে দাঁড়িয়ে ভিডিওটা করা হচ্ছে। যাই হোক, মূল টপিকে আমি যাচ্ছি, যেটা হলো যে রাশিয়া কি এখন দখল করবে বাংলাদেশের টেরিটরি বা বাংলাদেশের কোনো অঞ্চল? তো প্রশ্ন অবশ্যই রয়েছে, জল্পনা অবশ্যই রয়েছে, এর কারণও কিন্তু অবশ্যই রয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়ার থেকে কিন্তু ইউনুস সরকারকে চিঠি লেখা হয়েছে $630 মিলিয়ন, যেটা কিন্তু ঋণ হিসেবে, ইন্টারেস্ট হিসেবে কিন্তু রাশিয়া সরকার চেয়েছে। হ্যাঁ, আমি সেই ইন্টারেস্টের কথাই বলছি, যেই ইন্টারেস্টটা কিন্তু আসছে $12 বিলিয়ন থেকে। বাংলাদেশ কিন্তু $12 বিলিয়ন ঋণ নিয়েছিল রাশিয়া সরকারের কাছ থেকে, এবং এটা কিন্তু নিয়েছিল রূপপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করার জন্য। হ্যাঁ, বলে রাখি, এই রিঅ্যাক্টর কিন্তু করা হয়েছিল 2010-15-র মধ্যে, এবং এক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাঁচামাল, কাঁচা তেল, কয়লা ইত্যাদি কিন্তু আমদানি করতো, এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন যে অন্যের উপর ভরসা না করে নিজেরাই যেন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে এনার্জি প্রডিউস করতে পারে, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, রূপপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয়েছিল। এবার সমস্যা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আসছে, তো এই সরকারের সময় কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তো এক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। এর মূল যে বিষয়টা রয়েছে সেটা হলো, নিউজে আসছে যেটা হচ্ছে যে রাশিয়ার সাহায্যে যে তৈরি করা বাংলাদেশের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, রূপপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তার জন্য যে ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের যে ইন্টারেস্ট, সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু রাশিয়াকে ঠিকভাবে দিচ্ছে না। এই একটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন যেটা রয়েছে, এবং রাশিয়ার যে সহযোগিতা যে রূপপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, সেখানে যে রাশিয়ানরা রয়েছে তাদের কিন্তু স্যালারি ঠিকভাবে পেড করা হচ্ছে না। তো এই দুটো ভয় কিন্তু রাশিয়াকে এই চিঠি লিখতে সাহায্য করছে। তবে বলে রাখি, এই যে চিঠি, যে রাশিয়া তরফ থেকে ইউনুসকে যে চিঠি দেওয়া হয়েছে, সরকারকে যে চিঠি দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই প্রথম নয়, সরকার পরিবর্তনের জন্য নয়। এর আগেও কিন্তু শেখ হাসিনা যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু চিঠি দেওয়া হয়েছিল। এবং বলে রাখি যে এই যে ঋণটা, $12 বিলিয়ন যে ঋণটা, সেটা কিন্তু 2027-এ পরিশোধের কথা ছিল, এবং সেক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু চেয়েছিলেন যে সেই ডেটটাকে আরও এক্সটেন্ড করার জন্য, এবং সেই জন্য তিনি 2029 পর্যন্ত তিনি টাইমলাইন চেয়েছিলেন, যদিও সেটা সম্ভবত রিফিউজ করা হয়েছে, এবং যথাযথ সময়ের মধ্যেই কিন্তু সেই ঋণটা পরিশোধের কথা বলা হয়েছে। তো এখন প্রশ্ন, ইউনুস সরকার কি রাশিয়ার এই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু ঋণ পরিশোধ না করার জন্য শ্রীলঙ্কার বিভিন্ন যে সেক্টরগুলো, সেগুলো প্রাইভেটাইজেশনের কথা বলেছিল, ইত্যাদি ইত্যাদি। 2022-23-এর খবর বিষয়টা। তো সেক্ষেত্রে রাশিয়া কি এরকম কিছু করতে পারে? বাংলাদেশের কোনো অংশকে, টেরিটরিকে দখল করতে পারে, বা সেটাকে দাবি করতে পারে, বা কোনো সেক্টরকে প্রাইভেটাইজেশন করতে পারে, রাশিয়ার আন্ডারে নিতে পারে? এরকম জল্পনা কিন্তু চলেই আসছে। তো এক্ষেত্রে বলে রাখি, শুধু রাশিয়া নয়, ভারতকেও কিন্তু ভারতের বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠান, সেইগুলোকে কিন্তু $1 বিলিয়ন ঋণ কিন্তু বাংলাদেশকে পরিশোধ করতে হবে। এরই সাথে আদানি গ্রুপকে কিন্তু $800 মিলিয়ন। টোটাল কিন্তু ভারতে কিন্তু $1.8 বিলিয়ন ঋণ কিন্তু বাংলাদেশকে পরিশোধ করতে হবে ইউনুস সরকারকে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি যে মানে ইউনুস সরকারের এখন কিন্তু বড় সমস্যা চলে এসছে। তারা কী করবে বুঝতে পারছে না। ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঋণের জন্য আবেদন করেছে, বা সেটা কতটা অ্যাপ্রুভ করা হয় সেটা কিন্তু এখনও সংশয় রয়েছে। তারপর আমরা জানি রাশিয়ারও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, আভ্যন্তরীণ সমস্যা, বা ইউক্রেনের সাথে বিভিন্ন সমস্যা ইত্যাদি কিন্তু রয়েছে। তো এর জন্য তার অর্থেরও কিন্তু প্রয়োজন আছে। তো এবং এরই সাথে যদি আপনার ইউএসএ এর ক্ষেত্রে যদি সরকার পরিবর্তন হয়, কমলা হ্যারিস যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু এই ইউক্রেন এবং রাশিয়ার সমস্যাটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে। তো সেই সূত্রেই কিন্তু রাশিয়াও ভয় পাচ্ছে। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই রকম পরিস্থিতিতে আপনারা জানবেন যে বাংলাদেশের টেক্সটাইল মানে অর্থনীতির যেটা মূল উৎস টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু শিফট করছে ভারতে। প্রচুর ডিল ক্যান্সেল করা হচ্ছে, এবং সেই সব ক্ষেত্রে যে অর্ডার কিন্তু ভারতের কোম্পানিগুলোকে দেওয়া হচ্ছে। তো এই সব বৈদেশিক শক্তিরা দেখছে যে বাংলাদেশে এখন পরিস্থিতি খারাপ,
এবং তাদের যে টেক্সটাইল অর্থনীতির যে মূল হাতিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিও কিন্তু সমস্যার মুখে। তো সেই জন্য কিন্তু তারা সকলেই কিন্তু চাপ দিচ্ছে ইউনূস সরকারকে। এবার দেখার বিষয় ইউনূস সরকার কী করে। তো আজকের প্রতিবেদন এখানে রাখছি, দেখা যাক কী হয়। তো আজকে লাইট এবং বিভিন্ন কারণে বৃষ্টির সমস্যার জন্য এইভাবে ভিডিও করা হলো। তো আজকের প্রতিবেদন এখানেই রাখছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন।